নমস্কার বন্ধুরা, আমি এলপি সীমা সডন ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বহুদিন আপনাদের ব্লগ দিই না, তার কারণ নিজেও অসুস্থ ছিলাম, সেই কারণে মানসিক অবস্থাও ভালো ছিল না। আপনাদের জানিয়েছিলাম তখন যে অসুস্থ। আজ ব্লগটা দিচ্ছি কি বিষয় নিয়ে সেটা দেখুন। আজ অনেকদিন পর মাসি আসলো, মনের দিক থেকে খুব ভালো লাগছে। মাসির তো আমরা বলতেই সব, এই আমরা বলতে ভাঙ্গি এই বোনের ছেলে মেয়ে ছেলে মেয়ে নিয়েই সব। উনি সংসার ধর্ম করেনি। হ্যাঁ, আর এই মিঠি যখন, হ্যাঁ মিঠি এদিকে এসো, বন্ধুদের তোমাকে দেখিয়ে নি, অনেকদিন তোমাকেও দেখে না। বন্ধুরা দেখুন, মিঠি কিন্তু দুদিন ধরে একটু অসুস্থ ছিল, আজ ঠিক আছে। এখন মিঠি যখন পেটে ছিল মায়ের, তখন মাসি এসেছিল স্বাদের সময়, আর এই আসলে এতদিন পর। সব সময় ডাকি ফোনে যে মাসি এসো এসো, কিন্তু উনি সময় ঠিক করতে পারে না, আসবো আসবো করতেই থাকে। আজ হঠাৎ করে এসছে, আমরা কেউ জানি না, মানে মামার বাড়ির থেকে এসছে। মামিমা ফোন করে বলছে যে তোমার মেজো মাসি চলে গেছে তোমাদের বাড়িতে। আমি ট্রেনের ওখানে গিয়ে আগে একবার দেখে এসেছি, কারণ ওই লোকটার ফোন নেই। আপনারা শুনুন, এখনো এই এই যুগে ওই লোকটার কোনো ফোন নেই। হ্যাঁ, ফোন চালাতে পারে না। এবার উনি কিন্তু নিজের স্মরণ শক্তিতে চলে এসেছে, কারণ রাত হয়ে গেছে, পথ ভুলে নাকি ওই দিকে চলে গেছে, আমাদের বাড়ির রাস্তা ছেড়ে আর একটা অন্য রাস্তায় চলে গেছে। তারপর সেখান থেকে ডোনা গিয়েছে পার্সেলে মাল আসতে নিয়ে আসতে। ওর কাছেই শুনছে মাসি যে এখানে স্বাস্থ্যকেন্দ্র কোথায়, আমার বাড়ির স্বাস্থ্যকেন্দ্রের পাশে। তারপরে বড় মেয়ে দিদাকে জড়িয়ে ধরে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ঠিক জায়গায় এসে উনি খোঁজ নিয়েছে। এখন মাসির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ মাসি তো বিয়ে দেওয়া করেনি, ছেলে মেয়ে ছিল না ওনার। আমি তো ছোটবেলা মামার বাড়িতে মানুষ। এর আগে গল্প করেছি, দাদু দিদিমা আমাকে মা ওয়ারেসে মানুষ করেছিল। আর মাসি আমাকে স্কুলের টিফিন খরচের থেকে শুরু করে ড্রেসপত্র সবই দিত। উনি বাজার করতো, উনি সব ছিল তখন সংসার। উনি একটা স্কুলের কাজ করতো, উনি কিন্তু শিক্ষিত। উনি একটা স্কুলের কাজ করতো। উনি এখন মনের দিক থেকে ভালো নেই, মা বাবাও চলে গিয়েছে, নিজেও সংসার ধর্ম করেনি। তারপরে একটা স্কুলের কাজ করতো, তখন বাচ্চা কাচ্চা পড়াতো, ওর ভিতরে মনের একটা শান্তি ছিল। একটা বেসরকারি স্কুলে কাজ করতো। এবার ওনার এখন সেই চাকরিটাও চলে গেছে, উনি এখন বাড়িতে ঘরেই বসে আছে। তাই একটু আগেই বলছিলাম, মাসি আমি তো বাড়িতে একা থাকি, জানেন তো, আপনাদের দাদাভাই সকালে চলে যায়, আসে সেই রাত্রে। আর আমার দুই মেয়ে তো সবসময় ঘরে থাকে না, এই মিঠি আর আমি। মাসিকে বলছিলাম তুমি আমার কাছেই থাকো, তুমি আর আমি সারাদিন যাই, বাড়ির ভিতরে একটু টুকটাক কথাবার্তা বলবো, তুমি আমার কাছে থাকো। বুঝতেই পারছেন, মা বাবা না থাকলে ভাই বউদের সঙ্গে আর মানে এই ভালো হয় খারাপ হয়। তবু বলতে হবে আমার মামিমারা অনেক ভালো, অন্য বাড়ির থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। কিন্তু আমি বলছিলাম তুমি আমার কাছে থাকো, আমি তো একা থাকি, তোমার তো নিজের জামাই বাড়ি নেই। জামাই বলতে তো এই জামাই আর ছোট মাসির মেয়ে জামাই আছে, তাহলে এই তো তোমার জামাই মেয়ে। তা তুমি এখানে থাকো, ওখানে থাকো, বোনের বাড়ি যাও, তোমার এক জায়গায় থাকার কি দরকার। এখন বুঝতেই তো পারছেন, এখন এসছে মাসি কষ্ট করে। এখন তাহলে এবার খাওয়া দাওয়া দেখি কি করা যায়। ডিমের ঝোল করেছি, রাত্রে খুব একটা ভালো খাওয়া নেই, ডিমের ঝোল আর একটু বেগুন পুড়িয়েছি, একটু মানে সব সেদ্ধ ভাত করেছি, কচু সেদ্ধ দিয়েছো বলো, আর কচু সেদ্ধ দিয়েছি। হ্যাঁ, পাকা কলা টলা আছে, দুধ আছে। এখন যাই হোক একটু সব খেয়ে নেবে রাত্রে, কালকে দেখবো। উনি আসবে তো আমরা তো জানি না। না জানি না, উনি হঠাৎ করে তো চলে এসছে। হ্যাঁ ঠিক আছে। এখন আগে তো সবসময় মামার বাড়িতেই থাকতাম, আমি মামার বাড়ি থেকে পড়াশোনা করেছি, কিন্তু এখন প্রচণ্ড আমার কষ্ট হয় ওখানে যেতে। তার কারণ আপনারা তো বুঝতে পারছেন, দাদু দিদিমার ভালোবাসা একটা আলাদা। আমি দিদিমা দাদুর কাছে তো মানুষ হয়েছিলাম,
আর মাসির কাছে মামার কাছে, ওই জন্য আমার মা বাবার থেকে বলতে গেলে মামা মাসির কাছে বেশি ভালোবাসাটা পেয়েছিলাম, কারণ ওখানেই থাকতাম। ছোটো মামা, মেজো মামি ওরা আমার সবাই ডাকে ছোটো মাসি। কিন্তু আমার সত্যিকারে মনের থেকে আর মনে হয় না যে আমি মামার বাড়ির দিকে যাই, কারণ ওখানে গেলে চারিদিকে তাকালে যেন মনে হয় ওই ঘরে দাদু থাকতো। বাইরে গিয়ে দাঁড়ালে একবার ডাকতো আমাকে, কোথাও কারোর কাছে দাঁড়াতে দিত না, বলতো যে এখানে আয়। দাদু আমাকে বিশাখা বলে ডাকতো, কোনোদিন আমাকে সীমা বলে ডাকিনি। দাদুই আগে আমাকে ডাকতো বিশাখা বলে। তা তুমি দাদুকে কি বলে ডাকতে বলো? আমি দাদুকে দাদু বাবা বলেই ডাকতাম। আর দিদাকে? ছোটবেলা দিদাকে আমি মা বলে ডাকতাম। মিঠি যেমন আমাকে মা বলে ডাকে, মিঠি ওর দাদুকে বাবাও বলে, দাদুও বলে। আমিও তেমন আমার দাদুকে দাদু বাবা বলতাম, কখনো বাবা বলতাম, দাদু বলতাম। আর দিদিমাকে কোনোদিন আমি দিদিমা বলিনি, মা বলেই জানতাম। মা যখন মরে গেছে তখন মাকে আমি জড়িয়ে ধরে পুরো সেই নিমতলা পর্যন্ত গিয়েছি। এখনো মনে হয় আমার সেই দিনটা ভাসছে। আমার খুব কষ্ট হয় মামার বাড়ি যেতে, ওই জন্য আমি এখন আর খুব একটা যেতেও চাই না। আজকে মাসি এসছে, একটু ভালো লাগছে আমার। আর সন্ধ্যাবেলা খুব খারাপ লাগছিল, ভাবছিল কোন দিকে যায় নাকি, চিনতে পারি কিনা অন্ধকারে। আমরা তো খুব টেনশনে ছিলাম, কারণ মাসি, আমরা ভাবছিলাম যে উনি তো মানে সব সময় আসে না বা একা যাতায়াত করতে মানে করে না খুব একটা, তো যার জন্য টেনশনে ছিলাম যে ট্রেন থেকে নেমে কোথাও চলে যায় নাকি না কোথাও অন্য স্টেশনে নেমে যায়, এটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। কিন্তু দেখলাম মানে উনি ঠিক চলে এসছে। হ্যাঁ, উনি ঠিকঠাক চলে এসছে। এই এসে হয়তো বাড়িতে আসতে পারেনি, পরে মানে লোককে জিজ্ঞাসা করে উনি ঠিক। না বড় মানাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় মানা পার্সেলে মাল আনতে গিয়েছিল, বড় মানার কাছেই শুনেছি। তো যাই হোক, মাসি আছে, কয়েকদিন থাকবে, ওনার তো আর কেউ নেই। আমি তো বলছি আর যেতে হবে না, তুমি এখানেই আমরা থাকো। সবসময় বলি ওনাকে আমাদের কাছে থাকতে, তা উনি মানে থাকতে চায় না। না, মা মারার সময় একটা কথা বলে গিয়েছিল, কিন্তু তোমাকে আর আমাকে, এটা আমরা দুজন তো অস্বীকার যেতে পারবো না। মা সবসময় তোমাকেও বলতো, আমাকে বলতো যে যখন আমরা থাকবো না তোর দাদু আর আমি, তখন মামা মামিরা যদি মানে মাসির সঙ্গে খারাপ ব্যবহার করে কি না থাকতে চাই উনি আর মামাদের কাছে, তখন কিন্তু তোদের কাছে গেলে কোনোদিন মাসিকে ফেলিস নি। মা আমার সবসময় হাত ধরে বলতো, তুমি তাহলে আমি নিশ্চিন্তায় মরে যাবো, তারপর তুই তোর মাসিকে দেখবি বুড়ো বয়সে, মাসি তোর কাছে গেলে। মনিকেও বলতো, আমাকেও বলতো। দাদু দিদা আমাকেও খুব ভালোবাসতো। তো আমি গেলে তো দাদু সব সময় মানে আমাকে বলতো, মানে উনি সব সময় ওনার কাছে ডাকতো, মানে ওনার যে কি যে গল্প আর কি সব সময় মানে আমাকে চোখের আড়াল হতে দিত না, সব সময় আমাকে ডাকতো। হুম। মিঠিটা খুব জ্বালা। এবারে মানে আমাকে বলতো মানে ওনার কাছে ডেকে বসাতো, এবং মানে কারণে অকারণে আমাকে ডেকে ওনার কাছে বসাতো। আমাকে খুব ভালোবাসতো, এই দিদাও খুব জীবনে আর ভালোবাসতো। বলবে না তোমাকে। তারপরে একটা কথা সবসময় জন্য খুব খারাপ লাগে, যদিও আমি ওনার সমস্ত মানে শ্মশান যাত্রীও ছিলাম, মানে ওনাকে শ্মশানে নিমতলা ঘাটে নিয়ে গেছিলাম, আমি নিজে সঙ্গে ছিলাম। তারপরে মানে ওনার মানে শ্রাদ্ধের অনুষ্ঠান সব কিছু আমি ছিলাম, সবসময় বলতো। কিন্তু উনি আমাকে ওনার যে অসুস্থ হয় বা মরার একদিন আগে বা দুদিন আগে, হ্যাঁ দুদিন আগে মনে হয় আমি গেছিলাম, ওনাকে নার্সিংহোমে নিয়ে গেছিলাম ছোটো মামা আর আমি সাথে করে নিয়ে। আমি যেতে পারি নাই, খুব তো অসুস্থ ছিলাম। উনি আমাকে বলছে আমি ঠিক হয়ে যাব তো, আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি ঠিক হয়ে যাবেন। তো জানি না মানে এবার এক সবসময়ের জন্য উনি একটা কথা বলতো, মানে আমাদেরকে ডাকতো যে বিশাখা তুই আর তাপস আয়, আমরা বলতাম যাবো, আমাকে নিয়ে যা। গেলে আর আসতো না, কিন্তু আসতো না, বা বলতো যে আমি গেলে মরে বলতো গেলে, আলাদা একটা ডেট করতো তারপরে বলতো যে যে পরে যাবো। আমি মরে গেলে আসিস তোরা, আমি মরে গেলে আসিস। এই আফসোসটা থেকে গেল। তো যাই হোক, উনি আমার একটা দুঃখ থেকে গেল, উনি মানে আমি এই কলকাতাতে আসার পরে এখানে যে বাড়িঘর করেছি ওনাকে আমি নিয়ে আসতে পারলাম না। উনি খুব মানে আসার জন্য এখানে আসার কথা বলেছিল। অনেকবার বলেছিল আমাকে, কিন্তু উনি পরপর অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার ওনাকে তো বাড়ির থেকে বের করতেও মানে একটা অসুস্থ মানুষকে বের করাও তো সম্ভব না।
তো ছোটো মামা আমাকে বলতো যে তোমার দাদু একটু সুস্থ হোক, নিয়ে যাও। এটা ইচ্ছা করে এরকম করছে। তো ওনাকে আমার একটাই একটা আফসোস থেকে গেল, উনি আমাকে বারবার বলতো যে তোমাদের বাড়িতে গিয়ে আমি একটু ভাগবত পাঠ করবো। উনি একটু ধার্মিক ছিলেন, মানে ধার্মিক টাইপের ছিলেন, মানে ভাগবত পাঠ, গীতা পাঠ এসব উনি পছন্দ করতেন এবং গেরুয়া বসন পরতেন। তো যাই হোক, আমার অনেক একটা আফসোস থেকে গেল, ওনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসতে পারলাম না। আমার গ্রামের বাড়িতে উনি যেতেন, সবসময় থাকতেন, দাদু গিয়ে কিন্তু আমার এই কলকাতার বাড়িতে কোনোদিন আমি ওনাকে নিয়ে আসতে পারলাম না, এটাই আমার একটা আফসোস থেকে গেল। বলেছিল গিয়ে থাকবো, ভাগবত পাঠ করবো, থাকবো তোদের কাছে গিয়ে, শেষ সময় তোদের কাছে গিয়ে, তারপরে বলতো গিয়ে কদিন ঘুরে চলে আসবো। কিন্তু আমরা গেলে উনি একটা ডেট বের করতো যে পরে যাব। তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব। অনেক রাত হয়েছে, বুঝতেই তো পারছেন, মাসি অনেক কষ্ট করে এসছে। আর বেশি কিছু বলছি না, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনারা আমার সঙ্গে না থাকলে, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি একদম এগোতে পারবো না। আপনারাই যতক্ষণ না আমার উপরে আপনাদের মায়া ভালোবাসা যাই বলুন না করবেন, ততক্ষণ আমি একটু এগোতে পারবো না। আর একটু সাবস্ক্রাইব করে আর দেবেন। একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে। তাহলে এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।